হয়ে গেল সংসার। যে কথাটা ছিঁড়ে গেছে সেই কথাটাকে শিক্ষার ছুঁচ দিয়ে, শাসনের ছুঁচ দিয়ে সেলাই করতে পারবে না? তবে কি ছেঁড়া কথার মতো ছিঁড়ে যাবে ভাই বোনের স্নেহের সম্পর্ক? ছিঁড়ে যাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন? ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে দেশ সেবার রাজনীতি? সুখ ছিঁড়েছে, শান্তি ছিঁড়েছে, কে সেলাই করবে? তার জন্য বিদ্যাসাগর চাই, রামমোহন চাই, আশুতোষ নজরুল চাই, আর চাই 1937-এর চেতনা। আমি সেই চেতনা দোপাটি আর নীতিশের হৃদয়ে বিন্যাস করলাম। কাকা বাবুর দিকে না তাকিয়ে আমার হাত দুটো শক্ত করে ধরে তুমি বলো তো ছোটদা, গ্রাম ছেড়ে শহরে যেতে দেবো না। আমার টাকা চাই না, বিলাস চাই না, পায়ের তলায় মাটির বদলে চাই না। আমরা চাই। তুমি কি চাও ছোটদা? প্রদীপ জ্বালা গায়ে বাতাবি ফুলের গন্ধ, রাঙা মাটির নিকোন ঘরে সোদা গন্ধের নেশা, কচি কচি দুঃখ ঘাসের উপর চাষ করে শিশির পড়ার শব্দ আমাকে যেন পাগল করে দেয়। তুই বল, এইসব ছেড়ে কেউ নিষ্কাম শহরে কারো কি যেতে মন চায়? এই শহরে আছে কি? শহরে আছে গাড়ি বাড়ি, কৃষ্ণের পার করা ভোগের পাজে পাচলে। শহরের টাকা, অনেক টাকা। গায়ের মেটে রাস্তার দুই ধারে ওঠে আতন্তর বংশের গন্ধ, বিমল ঘাটে ঘাটে উড়ে যায় মৌমাছি আর প্রজাপতির দল। শহরের মানুষগুলো টাকা দিয়ে টাকা কেনে, টাকার ছেলে বেঁধে মানুষকে ভালোবাসার গুণে শেখায়। জীবন যৌবনে রেখায় রেখায় ফুটে ওঠে সুখ শান্তির বুদবুদ। তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব না, আমরা এই গাছ ছেড়ে শহরে যাব না। 1937-এর চেতনা যখন একত্রীভূত হয়, 1986-র লোভ লালসা তখন বজ্রকণ্ঠে বলে, এত সাহস তোর, তুই আমার সুখের পথে কাটা দিতে চাস? দোকানিকে শহরে ফ্যান বাড়ি কিনে দিয়েছে, এই কি জমি দিয়েছে হাজার হাজার টাকা। তাই আমার সুখের পথে যে কাটা দিতে আসবে তাকে আমি খুন করবো। দাদা, দাদা, তুমি ভুলে যাচ্ছ কেন গো দাদা? তোমার সুখের খনি তো আমি, তোমার স্বপ্নের জীবন কাছে তো আমার যৌবন। তাই তো আমার পরিজনদের ছেড়ে, আমার গ্রাম ছেড়ে আমি শহরে যেতে চাই না দাদা। আমি শহরে যেতে চাই না। আমি গায়ের মাটিতে স্বাস্থ্য নাই, শুধু দোপাটি ফুল হয়ে ফুটতে চাই। আমি গ্রামের মা বউদের মতন মাথায় ঘোমটা দিয়ে সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে চাই। আমি আমার সন্তান শুনে আমার বুকে চেপে ধরে আমার জীবনের লজ্জা ঢাকতে চাই। সুনীতির গর্ভজাত পুত্র ধ্রুবর জয় হোক। সুরুচির পুত্র উত্তম উত্তম সুখ চায়, কিন্তু এই যুগের নীতির ঈশ্বর নীতিশ বলছে। আমরা চাই গান করতে। স্বাধীনতার পর অনেক দিন কেটে গেছে, মহান নেতারা গ্রামের কথা ভুলে গিয়ে সুন্দরী শহরকে ছাড়াচ্ছে। রাস্তায় শাড়ি পরিয়ে, পাতাল রেল, স্টেডিয়াম থেকে পার্ক আর শিশু উদ্যানে স্যা ব্লাউজ পরিয়ে। গ্রামে ডাক্তার নেই, ভালো লাইব্রেরি নেই, মাস্টার নেই, স্কুল আছে তো চেয়ার বেঞ্চ নেই, হেলথ সেন্টারে ওষুধ নেই, থানা আছে তো বন্দুক নেই, শুধু নেই আর নেই। তাই ঘুমিয়ে থাকা গ্রামের মানুষগুলোকে আমরা চালাতে চাই। গ্রাম শহরে টানাপোড়েনের সংবাদ সংগ্রহ করতে এলে 1986-র সাংবাদিক তিনি প্রথমে এসে ছবি তুললেন, তারপর শুরু করলেন জিজ্ঞাসাবাদ। তোমরা গ্রাম ছেড়ে শহরে যাচ্ছ কেন? কে তোমাদের জোর করে নিয়ে যাচ্ছে? কেউ নিয়ে যাচ্ছে না। 1986
সামাজিক অবস্থা, রাষ্ট্র কাঠামো, ভারসাম্যহীন অর্থনীতি, রাজনীতির নিন্দনীয় পক্ষপাত আজ গ্রামের অসহায় মানুষকে লাথি মেরে জোর করে শহরে নিয়ে যাচ্ছে। তুমি তোমার রিপোর্ট লেখো। খুন করবো, রক্ত গঙ্গা বলে দেবো। গণপতি বাবুর গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কলকাতা সে ঘটনা হয়ে গেছে। তোরা যদি আমার সঙ্গে না যেতে চাও, তাহলে দুজনকে আমি খুন করবো। তার আগে তুমি না সোজা বলটা এক রাজনীতি নীতির মাথায় আঘাত করে, নীতির নেতা নীতি আহত হয়, মুমূর্ষ নীতি মুখ থুবড়ে পড়ে থাকে। 1937-এর চেতনার মৃত্যু হয়, তার জায়গায় আছে 1986-এর ব্যারিস্টার। আদালতে তিনি সত্যকে মিথ্যা প্রমাণ করে অর্থ, যশ, খ্যাতি তিনটেই পেয়েছে। দুর্নীতি পরিনীতির কথা বকালে সমাজ বিরোধী এবং লম্পট সেটা তাদের টাকা চুরি করতে সে ধরা পড়ে যায়। তাই বাধ্যই আমার পক্ষে জগদীশ দত্ত আত্মরক্ষার জন্য সমাজ বিরোধী নীতিকে আঘাত করে। সুতরাং সমাজসেবক জগদীশ দত্ত আইনত সম্পূর্ণ নির্দোষ। বেকসুর খালাস জগদীশ দত্ত। মুমূর্ষ নীতিকে মৃতদেহের মতো কাঁধে তুলে নিয়ে উপায় অবলম্বনহীন বোবা বোনের হাত ধরে মহানন্দে গ্রামের সম্পর্ক শেষ করে সুখের অট্টালিকার আশায় চলল শহরে। মোরা গ্রামে যা, শহরের ঘাটে মোরা গ্রামে যাই, শহরের ঘাটে আহাতে মধুর দৃশ্য। মোরা গ্রামে যাই, শহরের ঘাটে যেন হরিশ্চন্দ্র চলেছে শ্মশানে। কলির রোহিতাস আহা কি মধুর দৃশ্য। মোরা গ্রামে যাই, শৈবত মিছে অধনয়নে কিন করে আমি ফিরে পিছু পানি। শৈবত মিছে অধনয়নে কিন করে আমি ফিরে পিছু পানি। ফিরে গেছো তুমি রামায়ণে, আমি আধুনিক বিশ্ব, বিশ্ব, বিশ্ব। আহা কি মধুর দৃশ্য, আহা কি মধুর দৃশ্য। মোরা গ্রামে যাই, মোরা গ্রামে যাই, শহরের ঘাটে আহা কি মধুর দৃশ্য। যেন হরিশ্চন্দ্র চলেছে শ্মশানে। কাহিনী রহিতাস আহা কি মধুর দৃশ্য। মোরা গ্রামে যাই, মোরা গ্রামে যাই, মোরা গ্রামে যাই। জীবন্ত যৌবন আমি কিনবো দোকানে, টাকা দিয়ে ওজন করে জীবন্ত যৌবন আমি কিনতে চাই। তাই তো তোমাকে গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে এসে শহরে ফ্ল্যাট কিনে দিয়েছে। কিন্তু গণপতি গোস্বামী বাবু, আমি তো ফ্ল্যাট চাইনি। আমি সমাজের কাছে আমার শিশুদের একটুখানি শিক্ষা চেয়েছিলাম, আর আপনার কাছে চেয়েছিলাম সুস্থভাবে বেঁচে থাকার জন্য দুমুঠ খাবারের জন্য শুধু একটা সুস্থ চাকরি। অথচ তুমি যে জীবন তুমি ভক্তিনগরে ফেলে এসেছো, সেই জীবনের স্বপ্ন দেখা তোমার অপরাধ। শোনো দোকানে, তুমি যদি অনেক অনেক টাকা ইনকাম করতে চাও, তাহলে তোমার এই রূপ যৌবনের স্যাম্পেল খাইয়ে
ওই বাজা প্রভাবকে বলে দিয়েছে আমার প্রয়োজনীয় ডেটগুলো সই করিয়ে নেবে। আমি জানি তুমি সেটা পারবে, তাই তো তোমাকে আমি এত বেশি ভালোবাসি। বলছি গণপতি বাবু, আপনার শুকনো মরে যাওয়া মনে ভালোবাসা আছে নাকি গো? ভালোবাসার ব্যবসায়ী গণপতি গোস্বামী, তোমরা তোমরা আমার বুক থেকে ভালোবাসা কেড়ে নিয়েছো। আমার জীবনের সমস্ত আনন্দ সব কেড়ে নিয়েছো তোমরা। এই শুকনো বুকে যে আর ভালোবাসা কোথায় আছে গো? আছে আছে বিশ্রঙ্গিনী, ওই শয়তানটার বুকে ভয়ঙ্কর খোদার সাহারা জমে আছে। লাখ লাখ টাকার রক্ত, মনের মুক্ত রক্ত, পাল্লা করলে ওর পিপাসা মিটবে না। আপনি আমি অবিচার অত্যাচার, দুজন আপনাকে এই মশাই থানায় দেখতে এসেছি। এখানে ছটনা ছালছা মুখাশিকে মিথ্যে তর্ক নিয়ে জুড়ে রবে চুরি দিয়ে দুর্নীতি করে কেটে লালসার তারি পাল্লায় কেমন করে বাবা হচ্ছে। শুধু কি দেখবে নাকি কচি মাংসের হাতটা চিপিয়ে চিপিয়ে খেয়ে একেবারে নন্দন কাননের সুখ ভোগ করবে? কি আমার প্রবেশ নিষেধ, কারণ উচ্চাসার অসুখ আমার দেহে মনে পচন ধরিয়ে দিয়েছে। আপনার পচে যাওয়া মনটাকে আমি আমার ভালোবাসার বলে দিয়ে আবার চাঙ্গা করে দেবো। নিশ্চয়ই নিশ্চয়ই আমি পারবো, কারণ মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। কোথায়? কেন আমার ঘরে? কেন তোমার ঘরে যাবো কেন? পারে ওই মনের চিকিৎসা করতে হলে একটু নির্জন একাকী জায়গার তো বেশি প্রয়োজন হয়। নিরিবিলিতে আপনার অবুঝ মনটাকে আমার মনের সাথে মিশিয়ে দিয়ে একেবারে খুলে দেব আপনার সামনে আমার যৌবনে অনাশ্বাসিত দুয়ার। এ দুয়ারে বসবে কে? কেন তুমি আর আমি? ঠিক তোমাকে এমনি করে আমার বুকের মাঝখানে জড়িয়ে ধরে তোমার সঙ্গে আমার জীবনের সমস্ত সুখ দেখিয়ে দিয়ে আমি আমি একেবারে দেউলিয়া হয়ে যেতে চাই। কেন আমাকে বুঝি তোমার ভালো লাগছে না? তোমার দিকে তো আমি ভালো করে তাকিয়ে দেখিনি। আমি দেখো 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 আমার বুকের দিকে। তোমার বুকে একটু সেই অমৃত নেই কেন? আগে শুধু ছলনার গরম। তুমিও ছলনার গোপনে আত্মগোপন করে তোমার মনটাকে লুকিয়ে রেখে তুমি আত্মগোপন করতে চাইছো, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেবো না। আমি তোমার রক্তে আগুন ধরিয়ে দেবো, কেড়ে নেবো তোমার সততার নামাবলী। তাই এসো এসো তুমি আমার সঙ্গে। এসো। এই মেয়েটা, তুমি আমাকে নিয়ে অমন করছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো। তুমি আমার রূপ যৌবনকে অবহেলা করে আমাকে তুমি অপমান করেছো। তাই তুমি তোমার চরিত্রে আমি আমি তোমার দিলাম নতুন নিমন্ত্রণ। কি হলো খুশি পুরুষ? মিলনের নিমন্ত্রণ পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ভাবছি কি ভাবছো তুমি? আমার মাও ঠিক তোমার মতো আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে মুখ ভরিয়ে দিল। আমার মায়ের দিবসে চুম্বনে কত সেবা ছিল, কত দোয়া ছিল, কত
শান্তিকরা আমার একমাত্র দিদিকে খুন করেছে, আমার বাবাকে খুন করেছে, আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে খুন করে যার মায়ের মতো বাঁচিয়ে রেখেছে। ওরতে পোশাক দেয় না, পেট ভরে খেতে দেয় না, ওদের কথা না শুনলে আমাকে কুকুরের মতো মারধর করে, আমার ভয়ঙ্কর খিদের জ্বালায় আমার সর্বাঙ্গ চলে যায়। বলো না গো, তুমি বলো না, আমার এই চলে যাওয়ার জীবনটাকে তুমি তোমার মমতার আচল দিয়ে আমাকে অবকাশ হাত থেকে বাঁচালে। পারছি না, কথা আমি নিতে পারছি না, তবে আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। দেখো না, এই নরকে তুমি আর দেখো না, তুমি কোথাও পালিয়ে যাও, আর যাওয়ার আগে শুনে যাও, কোনো অপরিচিত কারো হাতে তুমি কোনো কিছু খাবে না। যদি কোনো কাগজে তোমাকে সই করতে বলে, সেই কাগজে তুমি সই করবে না, আমি না বলা পর্যন্ত। যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা প্রণাম করে যাব। না না, প্রণাম আমাকে করো না। যদি আরো কারণ আমার মতন বারাঙ্গনা কখনো কারো প্রণাম পাওয়ার যোগ্য বয় না। কে বলে তোমার পরম্পরা মা? কে দেয় ও মায়ে? হয়তো তোমায় ও স্তন্য দিয়েছে সীতা সরস্বতী মায়ে, সীতা সরস্বতী মায়ে, সীতা সরস্বতী মায়ে। আধারের ভ্রকুটিতে ভয় না, জানি তোমার চরণে মাগো পাবো ঠাই। আধারের ভ্রকুটিতে ভয় না, জানি তোমার চরণে মাগো পাবো ঠাই। এ পথে চলিতে যদি কাটাবে ভিক্ষায়, হাসি মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর মনোহর, কত দূর আর কত দূর বলুন মা! না না না, আমাকে তুমি ভক্তির সিংহাসনে বসিও না। অত ভক্তি অত শ্রদ্ধা আমার যে পাওয়ার যোগ্য নই। আমি ভ্রষ্টা, আমি নষ্টা, আমি ক্রিমিকিটার থেকেও আলো। তুমি কাঁদছো, তোমার চোখে জল। না গন্দা, সত্যিকারের কাহিনী। আমি কান্নার অভিনয় করছিলাম ওই পাগলটার সাথে। আমি এখন আসছি। কোথায় যাচ্ছে না? ওই পাগলটার সাথে কান্নার অভিনয় করতে করতে আমার মনটা একেবারে শুকিয়ে গেছে, গলাটাও শুকিয়ে গেছে। তাই ভ্যাট 69 খেয়ে এসে আমার মনটাকে আর গলাটাকে একটু চাঙ্গা করে নিয়ে আসি। আমার টোটাল মেশিনারি দুবাই দত্ত একটি পার্স, ওই পার্সে আজকে যায় তোমার আমি একটু লোভ হয়ে এটা আমার বিজনেস আর আমাকে ফলাফল চালাতে হয়। সেটা পরে তবে পার্বতী মেয়েকে চেষ্টা মহাদেব মেশিন আমাদের স্ক্রু ড্রাইভার অতিরিক্ত যন্ত্র হিসাবে আসছে কে? দাদা আমাকে চিনতে পারছেন স্যার?
লোক জমি নাই, অথচ আপনি কত গরিব। তাই গুরুদেবের আদেশে আজ থেকে আপনাকে হোটেল কিনবে ম্যানেজারই বলে বহাল করে। যা যা, ভেতরে গিয়ে চা চা চার্জ বুঝে নেওয়ার আগে আপনাকে তো বুঝে নিই স্যার। আমাকে বোঝার কিছু নেই। আমি নিষ্ঠাবান গোস্বামী ব্রাহ্মণ। আমি স্পর্শ করি না। মদ কি জিনিস তা আমি জানি না। বড় নারী আমার কাছে তো মায়ের মতো। আপনি শুনুন স্যার, আপনি মনুষ্যরূপী দেবতা, আপনি সর্বত্যাগী সন্ন্যাসী। জয় গুরু, জয় গুরু। আপনার ভক্তি দেখে আমার বোনকে দিয়েছি, নিজেকে দিয়েছি, সঙ্গে নিয়ে আসছি আমার স্ত্রীকে এবং ভাইকে। পুরোপুরি আপনি দুজনে দেখবেন স্যার। দেখবো বই কি সংসারে যে আমি সর্বত্যাগী সন্ন্যাসী। মদ মাংস আর মেয়ে মানুষ ছাড়া আমার যে একটা দিন কাজে না। সারা গরু কোথায় গেল? ওর বউটাকে দূর থেকে এক নজরে দেখেছি, মালিকে দেখতে আপনি আপনি কি? আমি নীতিশ দত্ত, বিষ্ণুপাটি দত্তের ভাই। দাঁড়িয়ে তুমি আজ থেকে আমার হোটেলে পেয়ারা চাকরি করবে। আমি একজন কলেজের ছাত্র। মাত্র কয়েকটা বই পড়ে কোনো লাভ নেই। তাই মদ পড়ো, মাংস পড়ো, এখন থেকে মেয়ে মানুষ পড়ো, দেখবে পড়তে পড়তে একদিন ঠিক পুরো ভেঙে দেওয়া হবে। উঠে দাঁড়িয়ে আমি কিন্তু টাকার মতো প্রতিবাদীর মনোনয়ন পেয়ে যাবো না। আমি উঠে দাঁড়িয়ে অন্যায়, অবিচার আর অত্যাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। কি বলে? একই দায়ী করলাম দুদিকে। নীতিশ আর জগদীশ দত্তকে চাপেন না গোস্বামী বাবু, তারা আপনি ভুল করবে। কারণ জল আর অ্যাসিড দুটো জিনিস দেখতে একই রকম হলেও তার ধর্মটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কথাটা কিন্তু মনে রাখবে। ছাত্র তো তাই তো মাথা গরম হয়। প্রতিদিন আমরা চাপ বাস পড়াই, বোমা ছড়াই, রোকে বসে রকবাজি করিয়ে আপনি কার বর্ণ বিদ্বেষের চাই আমার। ওদের বোনেরা আমার হোটেলে এসে মদ খায়, মদ খেতে চা থেকে নিজেরাই হয়ে ওঠে এক একটা বিষাক্ত মদ। আমার বউটার কথা, বউটাও ঠিক ছিল এরকম একটা বিষাক্ত মদ। বোতলটা ধরতে গেলে হাত ফসকে করে যেত, তাই তো সেই বোতলটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে যদি একটু মদ থাকে আমার পেয়ারাটা ঢেলে দিই। বোতলটা পড়ে গেছে বিআই মশাই। আমার পেয়ারাটারে কিন্তু ভীষণ পিপাসা। ওটাকে হাত মেরে ভেঙে দিন। না, ভাঙা যাবে না। সেই পেয়ারাটাকে গার্ড দিয়ে আছে আমার 7 টাকার সস্তা। পেয়ারাটা এমন ধাতু দিয়েই করা, এটা 7,000 টাকার ধাক্কাতেও ভাঙে না, মানে 7 লক্ষ টাকার আগুনেও এটা করে না। রামকৃষ্ণ এতটা বড়ির কথা, এ কথা সবাই বুঝবে না। যখন পর্দায় দেখানো হয় তখন তাদের ছায়া দেখা যায়, কিন্তু পায়া দেখা যায় না। অস্থি চোখে পড়ে কিন্তু মাংস চোখে পড়ে না। যেমন আপনি আর আমি নেগেটিভ। না না, আমি নেগেটিভ নই, আর আমি আপনাকে নেগেটিভ হতে দেবো না ডাইরেক্টর সাহেব। জীবন নিয়ে নোংরামো করতে আর ভালো লাগছে না কল্পনা বাবু। দয়া করে আপনি এবার আমাকে ছুটি দেন। আমার কাছ থেকে কেউ ছুটি পায় না। আমি জোর হাত করে বলছি আমাকে মুক্তি দিন। আমার কাছে মুক্তি মানেই তো মৃত্যু। জয় গুরু, জয় গুরু। যারা আমার দলে তারাই শুধু আমার কথা বুঝতে পারে। মৃত্যু ছাড়া তোমার মুক্তি নেই। তারা হোটেলের কাজ শেষ করে লীলাগুলোকে উলঙ্গ হয়ে যাচ্ছে। তুমি তার ডাইরেকশন দিয়ে দেবে। যাও। আমি আর ডিরেকশন দিতে পারবো না স্যার। আমার সব কম্পোজিশন মিথ্যা। আজ থেকে আমি তোমার চরিত্রে অভিনয় করবো।
আর কেমন করে করব সেই ডাইরেকশন দেবেন আপনি। কারণ এই নাটকে আপনি হচ্ছেন ডাইরেক্টর। চেতন সিলসিলা কোথায়? বেতন রূপে ঠিক করছে একজন হেভিওয়ালা সাহেব এসেছে। ওকে আমি চিনি, ওই নাম জম্পর। দেশের বাড়ি ওর সঙ্গে আমার প্রথম পরিচয়। ও আমাদের হোয়াইট পাতা সাপ্লাই করবে, দাম একটু বেশি বলছে। এক রাতের জন্য সিলসিলাকে ওর কাছে পাঠিয়ে দেবে। কিন্তু পরেশ বাবু কি রাজি হবে? কি বলছো? সিলসিলার সঙ্গে তার কিসের সম্পর্ক? ভালোবাসে স্যার। চেতন, আপনি জানেন না স্যার, পরেশ বাবু আমাদের ক্ষতি করতে চায়। তাহলে তুমি আছো কি জন্য চেতন? আমার সমস্ত কর্মচারীদের মধ্যে কেন তোমাকে আমি এত বেশি বেশি বিশ্বাস করি? তুমি সব দিকে লক্ষ্য রাখবে, বিশেষ করে পরেশকে ওয়াচ করবে। আজ থেকে আমি তোমার 500 টাকা বেতন বাড়িয়ে দিই। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আপনার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। আমিও তো ওদের একটা বুলেট দিয়ে লাশ বানিয়ে দিতে বসবো। আমি জানি এরা সবাই সবাই আমার শত্রু, সুযোগ পেলে মিথ্যে করবে। তবু ওদের নিয়ে তো আমাকে কাজ করে যেতে হবে। তৃতীয় বিশ্বের 2 নম্বর মার্কেটে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে বলে আমি আইন কিনেছি, শাসন কিনেছি। আমাকে আপনি কিনতে পারেন মিস্টার গোস্বামী? নিশ্চয়ই কিনেছি। কি বললেন? তোমাকে কিনিনি, কিনেছি তোমার ভালোবাসা। অ্যাক্টিং করছে। তোমার সঙ্গে একদিন যে আমার নারী নক্ষত্র সব জানে, যে আমার অপরাধ জীবনের একমাত্র সহায়ক, যে তোমার সঙ্গে আমি অভিনয় করবো, এ তুমি ভাবলে কি করে পারে? এখন কিন্তু আপনি আসল কথাটা বলেননি স্যার। কি কথা? সমস্ত কর্মচারীদের মধ্যে আপনি আমাকে বেশি বিশ্বাস করেন, পরেশ, আমাকে বেশি ভালোবাসেন, অত্যন্ত পছন্দ করেন, আমার সঙ্গে অভিনয় করেন না, শুধু আপনার পিস্তলের দামি বুলেটটা যত্ন করে রেখে দিয়েছেন। পরেশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আধুনিক সমাজের সর্বশ্রেষ্ঠ শিল্পপতি আপনি কি জানেন আপনি নিজের সঙ্গে অভিনয় করেন, আমাদের সঙ্গে অভিনয় করেন, সংসারের সঙ্গে অভিনয় করেন, আপনার একমাত্র মেয়ে লোকাদেবীর সঙ্গে অভিনয় করেন। আপনি আপনার নিজের পথ পরিষ্কার করতে চান। মিস্টার গণপতি গোস্বামী দোপারি দত্তকে নিয়ে এই পরেশ পালের সঙ্গে আপনি অভিনয় করবেন না, করলেন আপনার অভিনয়ের মুখোশটা আমি খুলে দেব। তোমারই দত্তর জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমারই আমি দিয়ে দেবো। কারণ পা থেকে এক হাত কিন্তু ভুলে ওই পরস্পরের মুখে মেরে আমি আবার তোমাকে চিনিয়ে দেবো। যাচ্ছে পরে কথা। এখন কাজের কথাটা সেরে নেওয়া যাক। কি বলো গুরুদেব? গুরুদেব? হ্যাঁ গুরুদেব, বাড়ি কিছুক্ষণের মধ্যে তোমার তোমার মেয়ে আসবে, মেয়ের জামাই আসবে, তার ভাই আসবে এবং তার যা আসবে, অথচ তুমি সাপের মতন ফোসফোস করছো। তাই তো গুরুদেব বলে তোমার গুরুদেবের সম্মানের মানটা আমি আরো বাড়িয়ে দিলাম। ওই কিন্তু ওই সেকেন্ড অফিসার জয়েন্ট সম্পর্কে খুব সাবধান। এটাতে আমার কোনো বাধা নেই এসেছিলাম। তোমার দাদাদের আমি চাকরি দিয়েছি, তোমাকে দিয়েছি ফ্ল্যাট কিন্তু আমার একদম পছন্দ নয়। আমার বাড়ি চাই, বাড়ি। তবে সেটা একতলা নয়, 3 তলা বাড়ি চাই। 3 তলা বাড়ি চাই? হ্যাঁ, আমার পা থেকে কোমর অবধি 1 তলা, কোমর থেকে আমার গলা অবধি 2 তলা, আর গলা থেকে মাথা অবধি আমার 3 তলা। মানে পাতাল পেরিয়ে একেবারে স্বর্গে উঠতে চাই গুরুদেব। কত তুলে নিতে পারি কি মিস্টার গোস্বামী? শুধু ফটো কেন মিস্টার জনপল, কিছুক্ষণের জন্য তুমি মিস সিলসিলাকে তুলে নিতে পারো, বাট অন কন্ডিশন আমার দামই তোমাকে দিতে হবে হোয়াইট পাউডার। व्हाइट पाउडर मिस सिलसिला ओके मेरी जोड़ा हंसी किसी भी के तो लगे मिस्टर गोस्वामी तो से কথা বলে গেল না। I have no time to explain. Follow me. ভাই যাই হোক,
ওরা আসছে। এখন তোমার সঙ্গে সব কথা বলার সময় নেই, আমি সব কথাগুলো কিন্তু গানে গানে বলে দেবো। ওরা যেন চিনতে পারে যেন না পারে তুমি জয়। ভয় নেই তোমার। ঝান্ডু চোরাই চালানদার জনপালের ছদ্মবেশকে উন্মোচন করে পুলিশ অফিসার জয়ন্ত সেনকে আবিষ্কার করার মতো ক্ষমতা ওদের নেই। আমি সব ঠিক কায়দা করে এসেছি। আমাদের পিছনে আছে রিপোর্টার শুভেন্দু মুখার্জি। শুভেন্দু মুখার্জি, তুমি এসে দেখে যাও তোমার দুই ভাই আসছি কেমন বিন্দি হোটেলে সুখের জীবন ভোগ করছে। রাইট রাইট। আমরা শুধু জীবনে বই করছি না, আমরা জীবন শুধু জীবন দিয়ে নয়, আমরা যৌবন দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই। এই বলবি না, বলবি নয় ডার্লিং। আমি কার সাথে নাচবো বলো? কার সাথে? ও! আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে চলে ছুটে চলে বোঝাই গাড়ি ছুটে চলে ছুটে চলে আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে চলে ছুটে চলে ভালোবাসা দেখি হয়ে ভালোবাসা দেখি হয়ে ছুটছে ছুটে চলে ছুটে চলে তারপর তোমাকে পাকে পাকে জড়িয়ে শেষ করে দেবে। আমি তোমাকে শেষ করে দেবো না। কেন কেন পরেশবাবু কেন? আমি তোমাকে ভালোবাসি। এই গণপতি গোস্বামীর কসাইখানায় ভালোবাসা আছে নাকি গো? হ্যাঁ আছে। পরস্পর খুঁড়ে পরস্পর ঢাকা পরস্পর অন্ধকারে পড়ে থাকা অন্ধকারে জি তবু তার এই বুকে লুকিয়ে আছে সেহ প্রীতি ভালোবাসা। সে ভালোবাসায় লোক নেই, লালসা নেই,
কামনা বাসনার বন্ধনে কাছে শুধু নতুন করে বেঁচে ওঠার সূর্যোদয়। পরেশবাবু, বাবু নয় রে হতবাদী, বাবু নয়, তুই তো নিজের দাদাদের হারিয়ে ফেলেছিস, তাই আজ থেকে আমি তোর কুড়িয়ে পাওয়া দাদারে বোন। দাদা, দাদা তুমি আমার দাদা। সব কথা তুই পায়ে ধরে চল, আমরা দুই ভাই বোন মিলে ছুটে যাই সাংবাদিক বাবুর কাছে, সব গোবর কথা তার কাছে প্রকাশ করে দিয়ে আমরা হয়ে যাব আগামীকালে